আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কবির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে জাতিসংঘের বড় চাপ, অনিশ্চয়তায় শেখ হাসিনার ফাঁসির রায়। শুরুতে আমরা একটা কথা বলতে চাই যে বিশ্ব পরিমণ্ডল কিভাবে ঘুরে যাচ্ছে, বিশ্ব পরিমণ্ডল কিভাবে শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে মাত্র 2 বছরের মধ্যে চলে এলো, আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ হতে চলছে স্বয়ং জাতিসংঘের ভূমিকার কারণে। শেখ হাসিনা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ফাঁসির আদেশ ও বিচার প্রক্রিয়া চলছে তা কি চরম আইনি সংকটে পড়তে যাচ্ছে? জাতিসংঘ কেন বাংলাদেশ সরকারকে তথ্য ও সাক্ষীদের নাম দিতে সরাসরি অস্বীকার করল? তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকার এক বিরাট আইনি ফাঁদে জড়িয়ে পড়ল? বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তাপ ছড়ানো এই স্পর্শকাতর বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। দর্শক, বাংলাদেশের রাজনীতি ও বিচারাঙ্গনে এক নজিরবিহীন আইনি ও কৌশলগত সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো এখন মারাত্মক আইনি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঘটনার সূচনা কাল বৃহস্পতিবার একটি বিশেষ শুনানির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এক চাঞ্চল্যকর তথ্যে জানান, বাংলাদেশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্টের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের তদন্ত রিপোর্টে উল্লেখিত কোন সাক্ষীর পরিচয় বাংলাদেশকে দিতে রাজি হয়নি। দেখুন, এই যে বিচার প্রক্রিয়ার ভিত্তি দাঁড় করিয়েছিল তথাকথিত জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুলের নেতৃত্বে, যে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্টটা ছিল সেখানে 1400 মানুষের মৃত্যুর কথা বলা হয়েছিল, সেটি যে ভুয়া রিপোর্ট ছিল, সেটি যে ফরমাইশি রিপোর্ট ছিল, আজকে আরেকবার সেটি বেরিয়ে আসছে। জাতিসংঘ তো আসলে নামগুলো দিতে পারবে না, ধরে ধরে 1400 মানুষকে হত্যার নাম দিতে পারবে না। 834 জনের নাম পূরণ করতে পারে না। ইউনূস যে 834 জন দিয়েছিল, 834 জনের যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই 834 জনই পূরণ করে দিতে পারবে না। এবং যে কজন মানুষ মারা গেছে তারা ইউনূসের ষড়যন্ত্রে, ইউনূস এবং জামাত জঙ্গিরা মানুষগুলোকে মেরেছে। তাদের সঠিক পরিচয় হয়তো অল্প কিছু দিতে পারবে, 834 নয়, অল্প, তারাই যাদেরকে হত্যা করেছে তাদের। কাজেই পুরো বিষয়টা এখন যে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং জাতিসংঘ যে এখান থেকে ঘুরে গেল এবং এই ফাঁসি বা এই রায় বা যে কোনো সাজা যে প্রশ্নবিদ্ধ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। এই ঘটনাটি প্রমাণ করে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আসছে রে ভাই, আসছে। আমরা জানি 2024 সালের জুলাই অগাস্টে তথাকথিত ছাত্র জনতার আন্দোলন দমন, গণ অভ্যুত্থানে বল প্রয়োগ, সেটিও তথাকথিত, এবং মারণাস্ত্র ব্যবহারের মারাত্মক অভিযোগ রয়েছে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বাহ, কি কথা! শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনি মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিভিন্ন সরকারি স্থাপনা উড়িয়ে দিচ্ছেন, আপনি জঙ্গি, আপনাকে প্রোটেস্ট করছে, আপনাকে ঠেকিয়ে দিচ্ছে সরকার, সরকারি বাহিনী, সেই সরকারকে আপনি অভিযুক্ত করছেন। এই কথাগুলো আমরা হাজার হাজার বার বলবো। ইতিমধ্যে আমরা গত 2 বছরে শত শত বার, হাজার বার বলেছি, হাজার হাজার বার, যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ আমরা বলেই যাব যে রাষ্ট্র জঙ্গিদেরকে সহিংসতা থেকে বিরত রাখতে চেয়েছে, ঠেকিয়ে দিতে চেয়েছে, সেই রাষ্ট্রকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তথাকথিত এই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি বিশেষ প্রতিনিধি দল
বাংলাদেশে পাঠিয়েছিল। তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের একাধিক জেলায় সরেজমিনে গিয়ে এই হিংসাত্মক ঘটনার তদন্ত পরিচালনা করে। জাতিসংঘের সেই দলটি গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলিয়ে মোট 230 জন বেসামরিক নাগরিক ও 36 জন সরকারি কর্মকর্তার বক্তব্য নথিভুক্ত করে। মোট 266 জনের এই জবানবন্দি ও নিরপেক্ষ সাক্ষ্যের উপর ভিত্তি করে মানবাধিকার কাউন্সিল তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছিল, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আন্দোলন দমনে সেই সময়ের আওয়ামী লীগ সরকার চরম দমন পীড়ন ও মরণাস্ত্র ব্যবহার করেছে। ফরমায়েশি রিপোর্টে উল্লেখ করেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। জাতিসংঘ এই প্রশ্নের মুখে পড়বে, বিপদের মুখে পড়বে, যার কারণে আজকে আর প্রকাশ্যে আনতে চাইছে না। কিন্তু এই আইনি প্রক্রিয়ার মূল নিয়ম হলো আসামির পক্ষে ন্যায় বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হলে ট্রাইব্যুনালে তদন্তকারী প্রতিবেদনের সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হয়। প্রসিকিউশন পক্ষ জাতিসংঘ মানবাধিকার কমিশনে এই আন্তর্জাতিক রিপোর্টকে প্রধান অস্ত্র বা প্রমাণ হিসেবে আদালতে ব্যবহার করতে চেয়েছিল। সেই সময়ের তাজুলের যে ঢাকঢোল পিটানো আপনারা দেখেছেন। তবে বিপত্তি বাধে তখনই যখন ট্রাইব্যুনাল থেকে তাদের কাছে সাক্ষীদের নাম ও পরিচয় চাওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তারা মৃত্যুদণ্ডের বিরোধী। তাই বাংলাদেশে যতদিন সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকবে, ততদিন তারা এমন কোনো সহযোগিতা করবে না যার ফলে কারো মৃত্যুদণ্ড হতে পারে। ফলে জাতিসংঘের সংগৃহীত সাক্ষীদের নাম প্রকাশ করতে বা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অন্য একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একই ধরনের একাধিক গুরুতর মামলা বর্তমানে বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছে। কিন্তু আইনি বিশ্লেষকরা মনে করছেন, পূর্ববর্তী মামলাগুলোতেও যেহেতু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনকে প্রাথমিক সত্যতার প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক নিরপেক্ষতা এবং সাক্ষীদের জেরা না করতে পারার আইনি দুর্বলতার সুযোগ নেবেন আসামি পক্ষের আইনজীবীরা। জাতিসংঘের মতো বিশ্বস্ত সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে বিচার কাজ এগোলেও যদি জাতিসংঘের নীতিগত কারণে সাক্ষীদের নাম গোপন থাকে, তবে পুরো বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক আইনি গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্ব দরবারে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক মোড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, যেখানে স্পষ্ট বার্তা দিচ্ছে যে বিচারের মাধ্যমে বিচারিক হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, সেখানে ট্রাইব্যুনাল কিভাবে বিচারিক ভারসাম্য রক্ষা করবে তা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে তথাকথিত জুলাই বিপ্লবের তথাকথিত শহীদ পরিবার ও আন্দোলনকারীদের তীব্র দাবি শেখ হাসিনা সহ দোষীদের কঠোরতম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা। অন্যদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিগত শর্ত হলো মৃত্যুদণ্ড যেখানে আছে সেখানে তথ্য দেওয়া যাবে না। এর ফলে বর্তমান বিএনপি সরকার উভয়মুখী চাপে পড়েছে। জাতিসংঘের প্রমাণ ব্যবহার করতে না পারলে ট্রাইব্যুনালের রায়ের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা চরম সংকটে পড়বে, ইতিমধ্যে পড়ে গেছে। আবার মৃত্যুদণ্ডের বিধান বাদ দিতে গেলে দেশের অভ্যন্তরীণ, বিশেষ করে জঙ্গি রাজনীতিতে তৈরি হতে পারে এক তীব্র ক্ষোভ। সব মিলিয়ে জাতিসংঘের এই অবস্থান শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে এক বড় আইনি বেড়াজালে বন্দী করে ফেলল। বাংলাদেশ সরকার কি এখন তাদের আইনে সংশোধন এনে মৃত্যুদণ্ডের বিধান শিথিল করবে, নাকি জাতিসংঘের এই প্রমাণ ছাড়াই বিকল্প আইনি পথে হেঁটে বিচার পরিচালনা করবে? এটাই এখন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কবির ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে কাছ থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা বিতর্কহীন থাকলো না। এই বিতর্কের মূলে প্রধানত কবি জয় গোস্বামীকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা। সামনের সারির চেয়ারে বসেছিলেন জয় গোস্বামী। তাকে দেখতে পেয়ে তসলিমা মঞ্চে আসতে অনুরোধ করেন কবিতা পড়ার জন্য, কিংবা মঞ্চে এলে আসন গ্রহণ করার অনুরোধও হয়তো হতে পারত, কারণ জয় গোস্বামী বড় কবি। কলকাতার এখনকার জীবিত কবিদের মধ্যে তিনি কি সবার ওপরে? অনেকেই সেটা বলেন ও মানেন। হয়তো সেজন্যই তসলিমা তাকে সম্মান জানাতে মঞ্চে ডেকেছেন এবং তাদের পূর্ব পরিচয় ছিল। যেভাবে অতি দ্রুত চেয়ার ছেড়ে উঠে মঞ্চমুখী হয়েছেন কবি জয়, তাতে আমার মনে হয়েছে এই আহ্বান যেন পূর্ব নির্ধারিত ছিল, হঠাৎ তাকে ডেকে নেওয়া নয়। তসলিমা তাকে মঞ্চে ডাকবেন, তিনি যাবেন, তসলিমা তাকে সাদরে গ্রহণ করবেন, সেটা শেষ পর্যন্ত হলো না। রবীন্দ্র সদনে উপস্থিত দর্শক শ্রোতাদের একাংশের বিপুল বাধায়। সেই বাধা দেখে তসলিমা হকচকিয়ে গেলেন, বিলম্বিত বোধ করলেন। জয় গোস্বামী বাধ্য হয়ে তার আসনে ফিরলেন। সবার কাজ আরম্ভ হলো। তসলিমা নাসরিন তার যে লিখিত বক্তব্যটি পড়লেন, এক কথায় অপূর্ব। বহুকাল এমন তীক্ষ্ণ, নিরপেক্ষ ও শক্তিশালী বক্তব্য কোনো কবি সাহিত্যিকের কাছ থেকে পাইনি। আর পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকদের, নামী কবি সাহিত্যিকদের বড় অংশই তো হচ্ছে এখন উচ্ছিষ্ট ভোজী হয়ে গেছেন। বাম আমলে বামেদের ছিলেন, তৃণমূল আমলে তারা তৃণভোজী হয়ে গেছেন। তসলিমাকে এজন্য প্রাণ খোলা সাধুবাদ জানাই। এই পর্যন্ত বেশ ছিল, কিন্তু দেখলাম জয় গোস্বামীর ঘটনায় লেখিকা পরে বলেছেন এই ঘটনায় তিনি অপমানিত বোধ করেছেন। এটা বলে তিনি ঘটনাটিকে ওখানে শেষ হতে দিলেন না, টেনে নিয়ে গেলেন। তিনি অপমানের কথা নিজে না বললে বিষয়টিকে জয় গোস্বামীর গত 15 বছরের রাজনৈতিক চাটুকারিতা ও সাদা বাংলায় ধান্দাবাজির বিরুদ্ধে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখা হতো, আর এগোতো না। কিন্তু সেটা হলো না। তসলিমা নাসরিনের পরবর্তীকালে সময়ে দেয়া প্রতিক্রিয়া এবং বিভিন্ন মাধ্যমে জয় গোস্বামীর দেয়া কিছু বক্তব্যের জন্য। সুতরাং কিছু কাজ, কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের নামতেই হলো। বাংলার বিজেপি সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় তসলিমা 20 বছর পরে কলকাতায় ফিরতে পারলেন। এটা তসলিমা নিজেও স্বীকার করেছেন। অর্থাৎ পুরো অনুষ্ঠানে রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের উপস্থিতি ছিল সব জায়গায়, যদিও সেটা পরোক্ষে, কিন্তু অনুষ্ঠানের উদ্যোগ ছিল বেসরকারি। তসলিমার অপমান বোধের প্রশ্নই থাকতো না যদি জয় গোস্বামী ওই অনুষ্ঠানে না থাকতেন, তাই না? জয় গোস্বামীর গত 15 বছরের রাজনৈতিক চাটুকারিতা কোনো গোপন কথা নয়।
আর পশ্চিমবঙ্গে জয় গোস্বামী নিশ্চিতভাবেই বর্তমানে সবচেয়ে নামী কবি, কিন্তু তিনি ছাড়া আর কোনো কবি নেই বাংলায়, তা তো নয়। জয় গোস্বামী সামনের সারির আসন পেলে তার পাশে নাও কাছাকাছি আসন তো পেতে পারতেন শ্রীজাত, সুবোধ, অরুণ মুখোপাধ্যায়রা। আমি অরুণ মুখোপাধ্যায় কবি শুধু নয়, তার একটি প্রবন্ধের বই সম্প্রতি প্রকাশ করেছে দেশ পাবলিশার্স, তারা প্রকাশ করেছে একটা ভারী সুন্দর একটা কবিতার বা প্রবন্ধের বই। কই তাদের কাউকে তো ডাকা হলো না। সমরেশ বসু এক জায়গায় লিখেছেন, বাঙালি ছেলের গোঁফ উঠলে সে কবিতা লিখবেই। সুতরাং বাংলায় কবির ফলন অজস্র। দেশ পত্রিকার পাতা উল্টালে, অন্যান্য লিটল ম্যাগাজিনের পাতা উল্টালে এত এত নতুন কবির নাম পাবেন, সেখানে অবাক হয়ে যাবেন। কিন্তু শুধু কবির কথা কেন বলবো, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক হিসেবে পরিচয় আছে তসলিমার। সেদিনের অনুষ্ঠানে কি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, আবুল বাসার, তিলোত্তমা মজুমদারদের মতো কাউকে আমন্ত্রণ জানানো হয়েছিল? সম্ভবত না। কেন হয়নি? কেন জয় গোস্বামীকে শুধু আমন্ত্রণ এবং সামনের সারির আসন কেন তাকে? কে এই সিদ্ধান্ত নিয়েছিল? আমার প্রথম প্রশ্ন, জয় গোস্বামী কার আমন্ত্রণে এসেছিলেন? তসলিমা বলেছেন জয় গোস্বামীকে তিনি নাকি আমন্ত্রণ জানান। আর আবার জয় গোস্বামী তিনি TV9 পত্রিকায়, TV9 চ্যানেলে তিনি দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, উদ্যোক্তা ওসমান মল্লিক তার বাড়িতে এসে যখন তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, ঠিক তখনই তসলিমা নাসরিনও তাকে ফোন করে বিশেষভাবে আমন্ত্রণ জানান। এটা জয় গোস্বামীর নিজের কথা। কি অদ্ভুত সমাপতন দেখুন। ওসমান সাহেব যখন তার বাড়িতে নিমন্ত্রণ জানাতে, ঠিক তখনই তসলিমার ফোন। আচ্ছা, ওরা কি যুক্তি করে এসেছিলেন যে আমি ওই সময় যাব সেখানে, আপনি ঠিক তখন ফোন করবেন? বিশ্বাস করবেন কি না সেটা আপনার ব্যাপার, তবে আমার মনে হচ্ছে এটা একটা চুক্তিবদ্ধ ব্যাপার হয়েছে। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, কোন অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানাবার অধিকার কার? অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তারা আমন্ত্রণ করে, নাকি আমন্ত্রিতরা কাউকে আমন্ত্রণ করতে পারে? মনে রাখতে হবে, অনুষ্ঠান তসলিমাকে নিয়ে হলেও উদ্যোক্তা একটি সংগঠন। তসলিমা সেখানে আমন্ত্রিত একজন মাত্র, আমন্ত্রিত, যদিও তাকে নিয়ে অনুষ্ঠান। তিনি বলছেন তিনি জয় গোস্বামীকে আমন্ত্রণ জানিয়েছেন, সুতরাং জয়ের অপমান তার অপমান। এর জবাবে একটা কথাই বলতে হয়, তসলিমা মহোদয়া, আপনি আপনার অধিকারের সীমা পেরিয়েছেন। আপনি শ্রদ্ধেয়া, কিন্তু আপনার একটা সীমারেখা আছে, সেটাকে আপনি ভাঙতে পারেন না। আপনি যদি জয় গোস্বামীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে চান, সেই আমন্ত্রণটাও হওয়া উচিত ছিল উদ্যোক্তাদের মাধ্যমে। আপনি বলবেন উদ্যোক্তাদের, তারপরে বলবেন তারা জয় গোস্বামীকে। যদি তাদের আবার উদ্যোক্তারা মানে হয়তো সেটাই হয়েছে, সেজন্যই ওসমান সাহেব জয় গোস্বামীর বাড়ি যান পূর্ব নির্দিষ্ট সময়ে, আর সেই অনুযায়ী ফোন আসে জয়ের কাছে। কিংবা আদৌ ওই সময় তসলিমার কোনো ফোন আসেনি, জয় গোস্বামী মিথ্যে কথা বলেছেন। আর মিথ্যে কথা বলতে, বানিয়ে বলতে তার জুড়ি নেই। তসলিমা মহোদয়া, আপনি আরেকটি নিয়মও ভেঙেছেন। আপনি আমন্ত্রিত অতিথি,
মঞ্চে কে থাকবে, কে আসবে, কে উঠবে, এটা ঠিক করা আপনার এখতিয়ার নয়। সুতরাং উদ্যোক্তাদের এড়িয়ে সম্পূর্ণ অনধিকার চর্চায় আপনি জয় গোস্বামীকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে আপনি উদ্যোক্তাদের শুধু অপমান করেননি, অপমান করেছেন কলকাতার মানুষকে, কলকাতার প্রতিবাদী চেতনাকে, যারা একজোট হয়ে আপনাকে 20 বছর পরে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন, আর আপনি তাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে নিজেকে অপমানিত বোধ করেছেন, আবার সে কথা জোর গলায় প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কে আপনাকে অপমান করেছে? কারণ আপনি অপমানিত হয়েছেন মানেই কেউ না কেউ আপনাকে অপমানটা করেছে। সুতরাং আপনাকে অপমান করেছে? উত্তর একটাই, কলকাতার মানুষ, যারা আপনাকে অভ্যর্থনা জানিয়েছে। তাই তো দাঁড়ায় ব্যাপারটা, নয় কি? আপনি কি একবার জানার চেষ্টা করেছিলেন জয় গোস্বামীর উপর মানুষের এত ক্ষোভ কেন? কবি সাহিত্যিকদের ওপর মানুষের একটা স্বাভাবিক শ্রদ্ধাবোধ আছে, কিন্তু এই কবিদের চিন্তাধারার পরিবর্তন সমালোচনার যোগ্য হলে, তাদের কোনো কাজ সমালোচনার যোগ্য হলে মানুষ মুখ খুলবেই। আর এটা হচ্ছে মানুষেরও অধিকার। আপনার দেশের, আপনার স্বদেশের প্রাক্তন স্বদেশ, সেই দেশের বিখ্যাত কবি তথা বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ হিসেবে আল মাহমুদকে গণ্য করা হলেও তার প্রগতিশীল অবস্থান থেকে ধর্মীয় রাজনৈতিক ভাবাদর্শের দিকে যখন তিনি চলে গেলেন, সেই চরম রূপান্তর মানুষ মেনে নেয়নি। সাহিত্যিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তার ওই রূপান্তর ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। আর আল মাহমুদকে যদি বলা হয় তার উচ্চতা, তিনি এই জয় গোস্বামীর থেকে অনেক ওপরের কবি, কিন্তু তাকেও সমালোচনার মুখে দাঁড়াতে হয়েছিল। মানে এটা কি দাঁড়ালো? কবিতা শুধু নয়, কবির রাজনীতিও পাঠকের নজরে থাকে এবং থাকবে। জয় গোস্বামী হয়তো বড় কবি, কিন্তু রাজনৈতিক ধান্দাবাজ, সুবিধাবাদী এবং অসংবেদনশীল মানুষ হিসেবেও কম নন। বাম আমলে বামপন্থী, তারপর টিএমসি আমলে মমতার পদসেবী, গত 15 বছরে বাংলায় চূড়ান্ত অনাচার হয়েছে, তার কলমে সেই যন্ত্রণার একটা ছবি কোথাও ফুটেছে, বেরিয়েছে? তা লিখলে চাকরি চলে যাবে যে। সেই কবিকে আপনি মঞ্চে ডাকছেন, মানুষ তো প্রতিবাদ করবেই। আপনি নিজেকে প্রতিবাদী বলেন, অথচ মানুষের এই প্রতিবাদের ভাষা আপনি বুঝলেন না, আবার বলছেন অপমানিত হয়েছেন। চমৎকার! কলকাতাকে অপমান তো আপনিই করলেন। এবার উদ্যোক্তাদের সম্পর্কে দুটো কথা। এটা ওসমান মল্লিকের ব্যক্তিগত প্রোগ্রাম নাকি একটি সংস্থার প্রোগ্রাম? মহিত রায়, আপনি উত্তরটা দেবেন। যতদূর জানি একটি সংস্থার প্রোগ্রাম। কাদের আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানে, সেটা সংস্থার মিটিং আলোচনা করে কি ঠিক হয়েছিল? সেটাই তো হবার কথা। সেখানে জয় গোস্বামীকে আমন্ত্রণের সিদ্ধান্ত কি আপনারা নিয়েছিলেন? না হলে ওসমান মল্লিক নিশ্চয়ই নিয়েছিলেন, অথবা তাদের অনুমতি না নিয়েই, সিদ্ধান্ত না জেনেই ওসমান মল্লিক নিজের মতো করে চলে গেছেন জয়ের বাড়িতে। চটি চাটা বলে পরিচিত আর যেসব কবি সাহিত্যিক আছেন, তাদেরও কেন আমন্ত্রণ জানালেন না? ওই যিনি ত্রিশূলের উপরে
কন্ডম পরিয়েছিলেন শ্রীজাত, তাকে কেন ডাকলেন না? জয় গোস্বামীর চেয়ে অনেক ওপরে নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তার পরিচিতি, তার প্রতিভা, তার লেখা তার ধারে কাছে যেতে পারে না জয় গোস্বামী। তাহলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে কেন আমন্ত্রণ জানানো হয়নি? মমতার অনুগ্রহ শীর্ষেন্দু পেয়েছেন ঠিকই, তিনি আর যাই হোক তিনি কিন্তু চটি চাটা নন এই জয় গোস্বামীর মতো। আর একটা কথা, জয় গোস্বামীর বিরুদ্ধে জনতা যখন মুখর, তখন অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে যে ব্যক্তি, সম্ভবত ওসমান মল্লিক, তিনি মাইক হাতে নিয়ে যেভাবে দিদি জয় গোস্বামীকে ডেকেছেন, দিদি সুতরাং আপনারা চুপ করো, চুপ বলে তিনি ধমক দিচ্ছিলেন, এটা কলকাতার পক্ষে আর এক অপমান। ভাগ্য ভালো এটা নিয়ে গোলমাল সেদিন ছড়ায়নি, কিন্তু ছড়াতে পারত। ভদ্রলোক ভেবেছেন কি তসলিমা নাসরিন কি ভগবান, যিনি নিজের অধিকারের বাইরে গিয়ে তিনি যা বলবেন তাই মুখ বুঝে মেনে নেবে বাংলার মানুষ? হ্যাঁ, তবে এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলবো, জয় গোস্বামী মঞ্চে উঠলে জনতার প্রশ্নবাণে তিনি অস্থির হয়ে যেতেন, সেটা জনতা করতে পারত, করলে আরো ভালো হতো, উলঙ্গ হয়ে যেতেন জয় গোস্বামী। কিন্তু তাতে কি হতো, মূল অনুষ্ঠানটা ভণ্ডুল হয়ে যেত। সেটা হয়নি, ভাগ্য। সবশেষে আর একটা কথা, তসলিমা খুব ভালো বলেছেন, কিন্তু তার একটা কথা খুব কানে বাজলো, অন্তত আমার তো বটেই, আমার মতো আরো অনেকের, আমি যাদের সাথে কথা বলেছি। তিনি শুভেন্দু সরকারকে কৃতজ্ঞতা জানালেন, তারপরে কি বললেন, আমি নিরাপত্তা প্রদান করি সরকারের প্রতি কৃতজ্ঞ, তবে কৃতজ্ঞতা মানে আনুগত্যের চুক্তি নয়। কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তা ভাবনা বন্ধক রাখিনি। এই কথাগুলো কি খুব সরল উক্তি, নাকি এর মধ্য দিয়ে বিজেপির থেকে নিজেকে দূরে রাখার একটা ঘোষণা তিনি ইচ্ছাকৃতভাবে করলেন? বিজেপি কি তাকে অন্য আনুগত্যের চুক্তি করতে বলেছিল? বিজেপি কি তাকে তার চিন্তা ভাবনা বন্ধক রাখতে বলেছিল? বিজেপি কি তাকে বলেছিল যে বিজেপির মতাদর্শের প্রচার করতে বলেছিল? কি বলতে পারে না। বিজেপি এত ছোট পার্টি নয়, আর বিজেপি তসলিমা নাসরিনকে তার জন্য এটা করেছে বটে, কিন্তু তসলিমা নাসরিনকে একেবারে যে বিরাট উচ্চতায় তোলা, বিজেপি সেটা তোলে না। বিজেপি তাকে অনুগত থাকতেও বলেনি, বলে তুমি সেই প্রত্যাশাও জানায়নি, কিন্তু যেভাবে তসলিমা এই কথাটি বললেন তাতে যেন এমন একটা প্রশ্ন থেকে যায়, আসলে বিজেপি সরকার ভালো কাজ করলেও তার গায়ে হিন্দুত্ববাদের ছাপ দেখতে পান এই তসলিমা নাসরিনের মতো মানুষেরা। হিন্দুত্ব যে সংকীর্ণ কোনো ধর্মমত নয়, হিন্দুত্ব যে পরম সহিষ্ণু একটি ধর্মমত, হিন্দুত্ব যে একটি ওয়ে অফ লাইফ, জীবন দর্শন, এটা মানতে পাশ্চাত্য সেকুলার বিশ্বাসী ওই বামপন্থী ঘরানার তসলিমা নাসরিনদের খুব অসুবিধে হয়। আর সেটা তার ব্যবহারে ও ভাষণে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তসলিমা নাসরিন। আসলে তসলিমা নাসরিনের পেছনেও আছে, মনে রাখতে হবে, ডিপ স্টেট। তিনিও কিন্তু একদিক দিয়ে ডিপ স্টেটের এজেন্ট, আর ডিপ স্টেট বিজেপিকে সহ্য করতে পারে না, সেটা
স্পষ্ট করে জানিয়ে গেলেন তাসলিমা, যাতে ডিপ স্টেটের গুড বুকে থাকতে তার কোনো অসুবিধে না হয়। প্রিয় দর্শক, আমার বিশ্লেষণের সঙ্গে কি আপনি সহমত? কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন ক্যালকাটা ডায়ালগস, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।